সিরাজদিখান থানায় হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি এখনো, নিরাপত্তায় সেনা মোতায়েন। গুজব ও উস্কানিকে দায়ী করছে পুলিশ। তার স্কুলের সহপাঠী সহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে 4 জেলায় বিএনপির সমাবেশ। দ্রুত সংস্কার শেষে ক্ষমতা হস্তান্তরের দাবি। অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন জেলায় রাতভর অভিযান অব্যাহত, আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। বিএসএফ কেটে দেওয়ার 6 মাস পর ফেনীর বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণ শুরু। শূন্যরেখা অংশে আপাতত বন্ধ কাজ, বর্ষার আগেই সংস্কার চায় গ্রামবাসী। নামমাত্র আর লোক দেখানো সংস্কারে গচ্চা কোটি কোটি টাকা, দুর্ভোগ পিছু ছাড়ছে না লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কে। এইখানে গর্ত ওইখানে গর্ত, মানে প্রায় জায়গায় পুরো রাস্তাটা রেগে সমস্যা। মেরামত যদি ঠিক মতন হইতো তাহলে রাস্তা ভাঙতো না কোনো। বগুড়ায় চলছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। নানা প্রজাতির মাছ ও মিষ্টান্নের পসরা সাজিয়েছেন দোকানিরা। উৎসবে মাতোয়ারা পুরো এলাকা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 3 সপ্তাহ ধরে নিখোঁজ শিক্ষার্থী রোমান শেখের সন্ধান এবং অপহরণকারীদের বিচারের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় ভাঙচুর করেছে স্থানীয়রা। ভাঙচুর করা হলো থানা সংলগ্ন সহকারী পুলিশ সুপারের কার্যালয়ও। এই ঘটনার জন্য গুজব ও উস্কানিকে দায়ী করছে পুলিশ। মুন্সিগঞ্জের সিরাজদিখানের বাসিন্দা নিখোঁজ স্কুল ছাত্র রোমান শেখের সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সহপাঠী, স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে থানায় ঢুকে চালানো হয় ভাঙচুর। স্বজন ও স্থানীয়রা জানায় 3 সপ্তাহ ধরে খোঁজ মিলছে না রোমানের। অপহরণের মামলা হলেও পুলিশ তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ তাদের। নিয়ে গেছে যাওয়ার পরে থেকে একটার থেকে রুমানকে আর কোনো খোঁজ করে নাই, 9টার থেকে খোঁজ করছে, রুমানকে আর পাওয়া যায় নাই। যার বাড়িতে দিকে অটোটা আমরা উদ্ধার করলাম, তার দিকে আমরা ধরে দিলাম একজন, কিন্তু প্রশাসন তাদের বাড়ির কেউ গ্রেপ্তার করলো না। ওর বাবা আসামি, ওর বাবারও গ্রেপ্তার করলো না। কারণটা কি? প্রশাসন। থানা লাগোয়া সহকারী পুলিশ সুপারের কার্যালয়েও চালানো হয় ভাঙচুর। ক্ষতিগ্রস্ত হয় 4টি গাড়ি। থানার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পুলিশ বলছে রোমানের সন্ধানে তৎপরতা চলছে। এই হামলার জন্য গুজব ও উস্কানিকে দায়ী করছেন তারা। আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত যে ইজি বাইকটি সেটি আমরা উদ্ধার করি। আসামির রিমান্ডের আবেদন করি, সেই রিমান্ড হিয়ারিং এখনও পেন্ডিং রয়েছে। এর মধ্যেই তার স্কুলের সহপাঠী সহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে। গত 21 জানুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রোমান। রোমান বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। জেলা পর্যায়ে সমাবেশের অংশ হিসেবে খুলনা, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও সিরাজগঞ্জে অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে তারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। লালমনিরহাটে সমাবেশ প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। জনসভায় বিএনপির জেলা পর্যায়ে ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিয়েছেন। এ বিষয়ে আরো জানবো, আমাদের সাথে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন আনিসুর রহমান। আনিস, সমাবেশ শুরু হয়েছে কিনা, নেতারা কি বলছেন? লোপা
থেকে কিন্তু সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের আজকের মূল এজেন্ডা রয়েছে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথ উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা এবং কথিত ফেসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলায় জনদাবিতে আজকের এই সমাবেশ কিন্তু 4:30টায় শুরু হয়ে গেছে। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদ আলী দুলুর সভাপতিত্বে আজকে আরও রয়েছেন কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম সহ লালমনিরহাট জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা তারা বক্তব্য রাখছেন। আমরা দেখেছি যে এই জনসভাকে কেন্দ্র করে লালমনিরহাট জেলায় কিন্তু ব্যাপক লোকজন সমাগম হয়েছে। আমরা 3:30টার পর থেকে দেখছি যে আসলে প্রচুর লোক জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা চলে এসে আজকের এই জনসমাবেশে এবং তারা আজকের এই বক্তব্য শুনছেন। লোপা আরেকটি বিষয় জানাই রাখি, আসলে আজকের এই জনসভায় প্রায় 40 থেকে 50 হাজার মানুষ এসেছেন। তারা এই হাসিনা সরকারকে উৎখাতের পর এই প্রথম লালমনিরহাটে এই বড় একটি জনসভা হলো। আর এখন কিন্তু লোপা কিছুক্ষণ আমরা দেখেছি যে তারা মঞ্চে এখন এসেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু গয়েশ্বর রায়, উনি কিন্তু এখন বক্তব্য রাখবেন। লোপা। আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় 1.5 শতাধিক গ্রেফতারের খবর জানিয়েছে পুলিশ। গাজীপুর মহানগর ও জেলায় 48 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মহানগর থেকে আটক করা হয়েছে 40 জনকে। এছাড়া চাঁদপুর থেকে 23, পাবনা থেকে 2, পটুয়াখালীতে 3, খাগড়াছড়িতে 18, চুয়াডাঙ্গায় 7, বরিশালে 17 এবং জামালপুরে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর বিভাগের 8 জেলা থেকে অপারেশন ডেভিল হান্টে 33 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ সকাল 6টা পর্যন্ত তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। তারা সবাই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি, এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৫তম জাতীয় সমাবেশে যোগ দেন তিনি। বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আনসার সদস্যরা। এ সময় আনসার বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন উপদেষ্টা। বলেন, আন্দোলনে তাদের যৌক্তিক দাবিগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হবে। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। দেশের জন্য অনেক কাজও করে এবং দেখলেন ইসের সময় যেসব অনেক কিছু খালি হয়ে গেছিল, কিন্তু আনসাররা কিন্তু তার দায়িত্ব যেই সব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে নাই। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে থেমে থাকা বাসে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 2:30টার দিকে বালিগাঁও সেতুতে এই ঘটনা ঘটে। সে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসে ঘুমিয়ে থাকা হেলপার জাহাবীরের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তবে আগুনের কারণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কর্মকর্তারা জানান, তদন্ত চলছে। নিহত জাহাবীরের বাড়ি লৌহজং উপজেলা পালগাঁও গ্রামে। প্রায় 6 মাস পর সংস্কার কাজ শুরু হয়েছে ফেনীর পরশুরামের সীমান্তবর্তী বল্লামুখা বাঁধের। বাংলাদেশ অংশে বাঁধটি পুনর্নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মূল অংশের সংস্কার নিয়ে দেখা দিয়েছে জটিলতা। 0 পয়েন্টে বল্লামুখার 250 মিটার অংশে কাজ শুরু করা যাচ্ছে না। বর্ষার আগে কাজটি শেষ করতে না পারলে নতুন করে বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের। গত বছর পাহাড়ি ঢলে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়। নিজ শহর বাঁচাতে সীমান্তবর্তী বল্লামুখায় বাঁধ কেটে দেয় বিএসএফ। এতে প্লাবিত হয় ফেনী সহ কয়েক জেলা। দেরিতে হলেও সেই বাঁধ সংস্কার শুরু হয়েছে। বেড়িবাঁধের 70 মিটার অংশ সহ বিভিন্ন স্থানে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
এখন সমস্যা হচ্ছে যে বেড়িবাঁধ সংস্কারের কাজের জন্য বিএসএফ বাধা দিয়েছে। আমাদের বিজিবি ভাইদের উপস্থিতিতে ইনশাল্লাহ পুনর্নির্মাণ কাজ চলতেছে। বস্তা দিব, এই সাইডে বস্তা দিব, ওই পাশে বলক টলক দিয়ে এটা এইভাবে মজবুত এইভাবে করতে। বিএসএফে বাধা দিছিল এখানে বানতে, ঠিক আছে, মানে আমাদের বাংলাদেশে বিজিবি ভাইয়েরা থাকার কারণে মানে এটা একটু ভালো দিকে হয়েছে। এখন মজবুত করে করলে ইনশাল্লাহ টিকবো, বুঝেন না? এটা তো আর বালু দিয়ে বস্তা দিয়ে বদি হেভি করে সোরা করে বাঁধে টিকবো ইনশাল্লাহ। নিয়মের ভিতরে কিছু জায়গা ওই যে 150 গজের ভিতরে পরে সেইটা ওদের সাথে আলোচনা সাপেক্ষে বা আমাদের সাপেক্ষে এটা কাজ, এতটুকুই, এত বাধা দেওয়ার কিছু ছিল না। 2024-এ যে ভয়াবহ বন্যা হয়েছিল, সে বন্যার পানি ঢুকার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এটি। এখন এখানে চলছে সংস্কার কাজ। এখানকার বাসিন্দাদের দাবি কাজটি যেন টেকসই হয়। বাঁধের বল্লামুখা পয়েন্টের শূন্য রেখায় সবচেয়ে বড় ভাঙন রয়েছে, সেখানে এখনো কাজ শুরু হয়নি। বল্লামুখের যে মূল ভাঙ্গন, এই ভাঙ্গনটা কিন্তু এটা এখনো এটার কাজ শুরু না করে বাকি যে দুইটার কাজ শুরু করা হয়েছে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে যে এই ভাঙ্গন। এখনো আমরা আসলে ঝুঁকি অবস্থায় আছি। প্রত্যেকবার বন্যার সময় ইন্ডিয়ার দিকে পানি উঠার আশঙ্কা থাকলে বাংলাদেশের দিকে কাইটা দেয়, আর এটা আমরা বাঁধতে চাইতেছি, আমাদেরকেও বাঁধতে দিচ্ছে না আর কি। বার্তা এইভাবে ব্যাংকে এইভাবে থাকে তাহলে ভবিষ্যতেও আমরা সব সময় আমরা এইভাবে এই বন্যার কবলিত হয়ে আমরা মৃত্যুমুখে পতিত হতে হবে। কিন্তু ভারতের পক্ষ থেকে সম্ভাব্য বাধা আসতে পারে এমন আশঙ্কা থেকে বল্লামুখা অংশের শূন্য রেখায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। বল্লারমুখের বিদ্যমান যে বাঁধ আছে, যা কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত আছে, সেটা কিছুটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে আছে। এটা একটু চ্যালেঞ্জ আছে। এটা যথাসময়ে আমরা কাজ শুরু করতে গেলে বলতে পারবো যে এর ভবিষ্যৎ কি হবে। মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর দুতীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 102টি স্থানে ভেঙেছে, যা সংস্কারে সরকারের 20 কোটি 68 লাখ টাকা ব্যয় হবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখা থেকে সিসি ক্যামেরা খুলে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাতে সিসি ক্যামেরাটি খুলে নেওয়া হয়। এর আগে সকালে এই বিষয়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হয়। গত 10 ফেব্রুয়ারি ভুরুঙ্গামারী উপজেলায় 162টি বিএসএফ ব্যাটালিয়নের ছোট গারল জোড়া ক্যাম্পের সদস্যরা একটি ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি ক্যামেরা স্থাপন করেছিল। বিষয়টি নজরে এলে কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজেপির অধিনায়ক বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। প্রায় পৌনে 2 ঘন্টা পতাকা বৈঠকের পর ক্যামেরা খুলে নিতে সম্মত হয় বিএসএফ। গাজীপুরে পলাতক আওয়ামী লীগ নেতা আকম মোজামেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত শিক্ষার্থী আবুল কাশেম মারা গেছেন। বিকেল 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাত 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকে। একই সঙ্গে সারা দেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং খাটিয়া মিছিলের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে শুক্রবার রাত 9:30টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হকের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই সময় হামলায় অন্তত 15 জন আহত হন। প্রায় প্রতি বছরই সংস্কারে ব্যয় করা হচ্ছে কোটি কোটি টাকা, তবুও কিছুতেই দুর্ভোগ কমছে না লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কের যাত্রী চালকদের। সড়কের পাথর, বিটুমিন উঠে বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে ছোট বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক প্রশস্তকরণের পাশাপাশি মানসম্মত সংস্কারের দাবি এই রুটের যাত্রী চালকদের। মাত্র 18 ফুট প্রশস্তের সড়ক লালমনিরহাটে তিস্তা বুড়িমারি হাইওয়ে। জায়গায় জায়গায় উঠে গেছে বিটুমিন, তৈরি হয়েছে খানাখন্দ। অথচ বুড়িমারি স্থলবন্দরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক এটি।
সড়ক বিভাগের হিসাবে এই রুটে প্রতিদিন 8 শতাধিক ট্রাক আর অসংখ্য ছোট বড় যানবাহন চলে। বেহাল সড়কের কারণে ঝক্কি পোহাতে হচ্ছে বন্দরে পণ্য আনা নেওয়ায়, ফলে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, দুর্ঘটনার কবলে পড়ছে গাড়ি। এইখানে গর্ত, ওইখানে গর্ত, মানে প্রায় জায়গায় পুরো রাস্তাটা সমস্যা। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পড়ে যায়, গাড়ির স্পিড ওঠে না, মাঝে মাঝে গর্ত। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেইতে নিজেকে ভয় লাগে। ডাইরেক্ট যদি ক্রস করার পর রাস্তার সাইডে কেউ যায়, সে রাস্তার নিচে একদম গর্তে পড়ে যাবে। 8 বছর আগে মহাসড়কের মহেন্দ্রনগর থেকে মোস্তফি হাট পর্যন্ত 7 কিলোমিটার অংশ এলজিডি থেকে হস্তান্তর করা হয় সড়ক ও জনপথ বিভাগে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর মহাসড়কের সংস্কার উদ্যোগ নেওয়া হলেও মানসম্পন্ন কাজের অভাবে অল্প দিনেই ফিরে যায় আগের চেহারায়। মেরামত হয় না ঠিক মতন। মেরামত যদি ঠিক মতন হইতো তাহলে রাস্তা ভাঙতো না কোনো। কিভাবে কাজ করতেছে আমরা জানি না, রিপেয়ারিং করতেছে বারবার, আবার ভাঙি যায়, একটু লোড গাড়ি গেলে সমস্যা হচ্ছে। এই রাস্তা টেকবে কিভাবে? রাস্তা তো ঠিকভাবে এটা মেরামত হয় না। বিগত সময়ে সংস্কার ব্যয়ের যথাযথ হিসেব যেন নেই সংশ্লিষ্ট দপ্তরে। সড়ক সংস্কারে দ্রুত ঠিকাদার নিয়োগের কথা জানালেন কর্মকর্তারা। আমি আসার পরে ওখানে একটা ডিজিট পেমেন্ট ওয়ার্ক হয়েছে 49 লাখ টাকা। আমার আসার আগে যে তথ্যগুলা সেগুলো আমার দপ্তরে ওইভাবে নাই। এই সড়কের কোনো উন্নয়নমূলক কাজ আমার আমলে হয় নাই, তবে সম্প্রতি এই কাজের পিএমপির আওতায় এটা টেন্ডার হয়েছে। সড়ক প্রশস্তকরণের পাশাপাশি মানসম্মত সংস্কারের দাবি যাত্রী চালকদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গাইবান্ধায় প্রতি বছরই বাড়ছে ইটভাটার সংখ্যা। বেশিরভাগেরই নেই ছাড়পত্র সহ বৈধ কাগজপত্র। সে সাথে মানা হচ্ছে না কোনো ধরনের নিয়ম নীতিও। যত্রতত্র গড়ে তোলা এসব ভাটার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও অবৈধ ভাটা বন্ধে প্রশাসনের তৎপরতা একদমই নেই। 3 ফসলি জমি, বিদ্যালয় এবং ঘনবসতিপূর্ণ এলাকা ঘেঁষেই গড়ে তোলা হয়েছে ইটভাটা। দিনরাত সেখানে চলছে ইট পোড়ানোর কাজ। গাইবান্ধার সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ী সহ বিভিন্ন উপজেলায় প্রতি বছরই বাড়ছে ইটভাটার সংখ্যা। যদিও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নেই বেশিরভাগেরই। সেই সাথে আইনের তোয়াক্কা না করেই ফসলি জমি, আবাসিক এলাকা ও বিদ্যালয়ের কয়েক মিটারের মধ্যেই এসব ইটভাটা তৈরি করা হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বেতন লম্বা হয় না, বেতন টুটটুরে লাগিয়ে থাকে, তারপরে আম গাছের মুগুল নষ্ট হয়ে যায়। ধানের পোকা ধরে বেশি, তার মাঝখানে ধান ফোলার সময় দেখা যায় সাদা জিরে হয়। আমাদের অনেক সময় সমস্যা হয়, আমরা যখন খেলি তখন ভাটা থেকে অনেক ধোঁয়া আসে, তখন কয়লার একটা গন্ধ পাওয়া যায়। ওই গন্ধটা মানে আর কি সহ্য হয় না আমাদের। ওখান থেকে ধুলা আসলে আমাদের সর্দি লাগে, সর্দি লাগলে আমরা অসুস্থ হই, স্কুলে আসতে পারি না। স্থানীয়দের অভিযোগ, ভাটার মাটি ও ইট পরিবহনে ট্রাক্টর ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ কাঁচা পাকা সড়ক। প্রশাসনের অভিযানে শুধু জরিমানা করে দায় সারা হয়, তবে কেন ভাটাগুলো বন্ধ করা হচ্ছে না সেই প্রশ্ন জনমনে। এটা তো গাইবান্ধা ডিস্ট্রিক্ট জুড়িয়েই ভাটা। এই ভাটাগুলোর অভিযোগ থানার দেয়, আবার ফির মনে করেন যে কিছুদিন পরে আবার ফিরলে চালু করে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 16টি ভাটার বৈধ কাগজপত্র রয়েছে। ছাড়পত্র ছাড়াই বাকি ভাটাগুলো কিভাবে চলছে সেই প্রশ্নের কোনো উত্তর নেই এই কর্মকর্তার কাছে। তবে দ্রুতই অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ইতিমধ্যে আমরা প্রায় প্রত্যেকটি অবৈধ ইট ভাটাকে নোটিশ প্রদান করেছি এবং ইতিমধ্যে 2টি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে পলাশবাড়িতে। আমরা ইটভাটা বন্ধ করে দিব আর কি। এখন ইটভাটা বন্ধ উপায় হচ্ছে যে ওই চিমনি ভেঙে দেয়া। তো আমরা দেখি, আমরা অভিযোগ করেছেন, আমরা দেখব তদন্ত করে। বেসরকারি হিসাবে জেলায় প্রায় 200টি ইটভাটা রয়েছে। রাহিম সারোয়ার, জেলায় প্রায় 200টি ইটভাটা রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে জমি দখলের চেষ্টার সময় স্থানীয় একটি পত্রিকা অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, মোহাম্মদ রিন্টু নামের স্থানীয় এক প্রভাবশালী তার অনুসারীদের নিয়ে সকালে ফতুল্লার চাঁদবাড়ি এলাকায় যায়। তারা একটি শিল্প প্রতিষ্ঠানের নামে কেনা জমি দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা নিরাপত্তা কর্মীদের মারধর করে গোডাউন ভাঙচুর করে। এ সময় সিসি ক্যামেরা ও সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। আতঙ্ক ছড়িয়ে পুরো
আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ভাঙচুরের সময় ওই জমির পাশে থাকা একটি পত্রিকা অফিসে হামলা চালানো হয়। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা দ্রুত চলে যায়। সকালে 1-1.5 লোক আইসা আমার পত্রিকা অফিস, এখানে আমার পত্রিকা অফিসের যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ভাঙচুর, পত্রিকা অফিস ভাঙচুর এবং সাইনবোর্ডটা ভাঙচুর করেছে। আমার জায়গা আমার দখলে, আমার ভাড়াটিয়া আছে, এখানে কোটি কোটি টাকার সম্পত্তি আছে ভাড়াটিয়াদের, এখানে গোডাউন আছে, তাদের মালপত্র রাখা। হঠাৎ করে সকালবেলা 150 বলা বানাইছা ভিতরে ঢুইকা ভাঙচুর কইরা ক্যামেরা ট্যামেরা ভাঙছে, মালটা লুটটুট করছে, জিনিসপত্র সব বাইক করে টাইনা স্টাইল হয়ে গেছে। টাঙ্গাইলে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে 2 কসাইকে পিটুনি দিয়ে ভোক্তা অধিদপ্তরে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সকালে পৌরসভার বিশ্বাস বেদকা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে আনোয়ার ও নূর মোহাম্মদ নামে 2 কসাইয়ের দোকানে মাংস কিনতে যান ক্রেতারা। এ সময় সেখানে গরুর মাথা সহ বেশ কিছু অংশ না থাকায় ক্রেতাদের মনে সন্দেহ জাগে। এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি কসাই দুজন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের পিটুনি দেয় স্থানীয় জনতা। পরে পুলিশের সহায়তায় দুজনকে ভোক্তা অধিদপ্তরে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজশাহীর তানোরে আদিবাসী পল্লী বলে পরিচিত ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় একটি খাস জমির দখল নিতে বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এমনকি জমির দখল না ছাড়লে ওই বাড়ির নারী সদস্যকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগকারী ও অভিযুক্ত কেউই অবশ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নন। পুলিশ বলছে এ বিষয়ে দ্রুতই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মামের চোখে মুখে আতঙ্কের ছাপ। তাদের অভিযোগ, গত 2 ফেব্রুয়ারি বিকেলে এই বাড়িটি দখলে নিতেই দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী নারী পালিয়ে গেলেও গোটা বাড়ি জুড়ে চালানো হয়েছে তাণ্ডব। এ সময় বাড়ির একপাশে আগুনও দেয়া হয়। আমার হাজবেন্ড নাই, আমরা অনেক কষ্ট করে জীবনযাপন করি। আমার মেয়েরা শহরে থাকে, আমি একাই এখানে থাকি। মেয়ের আসা যাওয়া করে। এই জয়ের মানুষ লাগিয়ে দিয়েছে, আমাকে অনেকভাবে অত্যাচার করছিল। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘ 15 বছর থেকে তানোরের আদিবাসী পল্লী বলে পরিচিত ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যাসিত এই এলাকায় খাস জমিতে বসবাস করছেন তারা। এখন হঠাৎ করে জমিসহ বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি দাবি করছেন জহিরুদ্দিন নামের স্থানীয় এক ব্যবসায়ী। এতে রাজি না হওয়াতেই তাদের ওপর এই হামলা। বেশ কিছু লোকজন নিয়ে গাড়ি টাড়ি নিয়ে এসে চলে আসছে এবং তাদের প্রত্যেকের কাছে অনেক ধারালো অস্ত্র ছিল। আম্মু কোনো মতো ওখান থেকে পালিয়ে গেছে। আম্মুকে যখন পারিনি তখন ওই যে গেট যেটা ভেঙে একবারে শেষ করে দিছে, বাসায় ঢুকছে, কাটাকাটি করছে। তানোর উপজেলার শিমুলপুকুর এলাকায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক দখলের অভিযোগ রয়েছে। তার ভয়ে তটস্থ পল্লীর অনেক পরিবার। তবে হামলার ভয়ে মুখ খুলতে চান না কেউ। জোর জবর করে এই যেখানে সেখানে ভাঙ্গিয়া চুরে এভাবে করে দিয়েছে, এটা আমার জায়গা, আমি লিব। এদিকে বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করেন অভিযুক্ত ব্যবসায়ী। বলেন হামলা ও আগুনের অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। ওই জায়গাটা তো উনার না, জায়গা তো আমার। কাগজ নিয়ে ওনাদেরকে ডাকেন, ওনাদের বাড়িতে যে ওনাদের জায়গার উপরে বা তো ওইটা পেপারস নেন। পুলিশ বলছে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। অভিযোগ আমরা পেয়েছি, ঘটনার যে সার্বিক বিবেচনা করে আমরা আইনগত প্রক্রিয়া হিসেবে আমরা মামলা রুজুর দিকে যাচ্ছি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। গোপালগঞ্জে বোরো ধান চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। বীজ, সার, কীটনাশকের দাম ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। তাই লোকসান গুনছেন চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে বোরো আবাদের সার্বিক অবস্থা ভালো। অভিযোগ রয়েছে মৌসুমে শ্রমিক স্বল্পতা দেখা দেয়ার। বাইরের শ্রমিকদের মজুরি বেশি, যা উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। শাকসবজির পাশাপাশি ধান উৎপন্নের দিক দিয়েও এগিয়ে গোপালগঞ্জ। এখানকার বিস্তীর্ণ জমিতে ইরি, বোরো কিংবা অন্য জাতের আবাদ হয়। চলতি ইরি বোরো মৌসুমেও চাষিদের শুরু হয়েছে সেই ব্যস্ততা। দিন রাত পরিশ্রম, কেউ জমি সমান করছেন, কেউ চারা রোপণ বা পানি দিচ্ছেন, আগাছা পরিষ্কার, সার দেওয়ার কাজ তো চলছেই। সেচের জন্য চাষিরা ব্যবহার করছেন বিদ্যুৎ এবং ডিজেল চালিত সেচ পাম্প। এবার বীজের দামটা একটু বেশি, সার, কীটনাশক এগুলোর দামটাও একটু বেশি।
এই তারপর কৃষকের দামটা একটু বেশি, এসব নিয়ে জমি যেরকমভাবে উৎপাদন হয় তাতে আমাদের খুব বেশি একটা লাভ হয় না। জমি করা কমাই দিয়েছি, গতবার 2.5 বিঘা জমি করছি, এবছর 1.5 বিঘায় নিয়ে আসছি, যেহেতু আমার ধানে কোনো লাভ হয় না, বরঞ্চ লস হচ্ছে। খরচ তো কম না, মাল জিনিসের যে দাম অত্যন্ত খরচ, তবুও কর্তৃপে জমি তো ফেলায় রাখা যাবে না। তবে হতাশাও কম নয়, হাড়ভাঙা পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত পরিমাণ লাভের মুখ দেখছেন না চাষিরা। সার, বীজ, ডিজেল, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বেশি, সময় মতো মেলে না ধান কাটার শ্রমিকও। মৌসুমের পর মৌসুম ধরেই লোকসান গুনছেন তারা, তাই ধান চাষে আগ্রহ হারাচ্ছেন বেশিরভাগ কৃষক। জমি খেত বাদ দিয়ে কিষাণ বাধা দিয়ে খাই দেয়, এখন এই বেলে চলি, কোনো বই করে কোনো লাভ নাই, লস। কিষাণ তো ব্যয় করতে হবে, যে আজকেও তো একজনের 2জনের বল নিলাম এই যে কিষাণ রোপণ করতে, চারা রোপণ করতে। শ্রমিক সংকটের কথা স্বীকারও করেছেন কৃষি কর্মকর্তারা। বলছেন ফলন ঘরে তুলতে জেলার বাইরের শ্রমিকের উপরই নির্ভর করতে হয় চাষিদের। যে কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকে, ওই কয়েকদিন হয়তো কার্যক্রমের গতি কম থাকে, একেবারে বন্ধ থাকে না, গতি কম থাকে। তার পরবর্তীতে আবার দেখা যায় যে কৃষক দ্রুততম সময়ের ভিতর তাদের আবাদ কার্যক্রম সম্পন্ন করে থাকে। কোনো কৃষকই তার জমি অনাবাদি রাখে না। জেলায় এবার ৮১,৬৬৩ হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। প্রথমবারের মতো যমুনা রেল সেতু দিয়ে চলাচল করল যাত্রীবাহী ট্রেন। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সকাল 11:15টার দিকে নবনির্মিত এই রেল সেতু পাড়ি দেয়। এরপর থেকে এই সেতুর এক লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী 18 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে রেল সেতুটি। এরপর 2 লাইনেই ট্রেন চলাচল শুরু হবে। নতুন এই সেতু চালুর পর বন্ধ হয়ে যাবে যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল। গাজীপুরের টঙ্গীতে 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। সকালে লিফলেট বিতরণকালে পথসভার আয়োজন করে নেতাকর্মীরা। বক্তারা বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি। এছাড়া ফ্যাসিস্ট হাসিনার দেশ থেকে পালানোর ঘটনায় সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা। দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন, আমরা এই 31 দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে মানুষকে জনসচেতনতার মধ্য দিয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে একত্রিত করার চেষ্টা করতেছে। বগুড়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা। গাবতলী উপজেলার পোড়াদহ এলাকায় প্রায় 100 বিঘা জমির উপর এই মেলার আয়োজন। মেলায় নানা প্রজাতির মাছ নিয়ে পসরা সাজিয়েছেন জেলেরা। মেলাকে ঘিরে সপ্তাহখানেক ধরেই পারিবারিক উৎসবে মেতেছে পুরো এলাকা। স্থানীয়দের দাবি, প্রায় 400 বছর ধরে চলে আসছে মেলাটি। প্রতি বছর মাঘ মাসের শেষে এই মেলার আয়োজন করা হয়। মাছের পাশাপাশি হরেক স্বাদের মিষ্টি এই মেলার অন্যতম আকর্ষণ। সন্ন্যাসী পূজা উপলক্ষে শুরু হলেও সময়ের পরিক্রমায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অসাম্প্রদায়িক রূপ নিয়েছে। ঐতিহ্যবাহী মেলা একদিনের হলেও মেলার পরদিন বৃহস্পতিবার একই স্থানে বসে বউ মেলা। সেই মেলায় প্রবেশাধিকার থাকে কেবল নারীদের। দহ মেলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, ঐতিহ্যবাহী এই আয়োজনে মাছের যোগান কেমন দেখছেন? লোপা সকাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী মেলায় কিন্তু মাছের যোগান আমরা দেখছি। গতবারের মতো এবারও প্রচুর মাছের যোগান এখানে রয়েছে। বিশেষ করে রুই, কাতল, মৃগেল, বোয়াল, চিতল, বিভিন্ন ধরনের যে বড় মাছগুলো রয়েছে সেগুলোর কিন্তু ব্যাপক যোগান আমরা দেখছি সকাল থেকেই দেখছি লোপা। এবং এই মাছগুলো মানুষের যে আগ্রহ, মানুষের ক্রেতাদের যে আগ্রহ, সেগুলো কিন্তু সেই সকাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেই আগ্রহের জায়গাটি চলছে। আপনি নিশ্চয়ই বাগডাক শুনতে পাচ্ছেন দর্শকদের, মাছ বিক্রেতাদের। তারা কিন্তু এভাবেই শত শত মন মাছ, বলতে গেলে হাজার হাজার মন মাছ কিন্তু সকাল থেকে বিক্রি হচ্ছে এই মেলা। শুধুমাত্র বগুড়া নয় কিন্তু লোপা, বগুড়ার পাশাপাশি আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলার মানুষরাও কিন্তু এখানে এসেছেন এবং বিভিন্ন আকারের, বিশেষ করে বড় বড় আকারের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে মেলা ঘুরে ঘুরে তারা খুঁজছেন সবচেয়ে বড় মাছ কোনটি, সবচেয়ে দেখতে ভালো কিংবা ওজনে বেশি, এরকম মাছ কিন্তু তারা কিনে নেওয়ার চেষ্টা করছেন। এবং এই মেলাটি
কিন্তু আমরা যতটুকু দেখছি যে গত কয়েক বছর ধরে যেভাবে আসলে আমরা মানুষের সমাগম দেখছি, এই সমাগম কিন্তু এখনো পর্যন্ত বাড়ছে। প্রতি বছরই কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই মেলায় আসছেন এবং ক্রেতারা বলছেন, বিক্রেতারা বলছেন তারা কিন্তু মেলার যে পরিবেশ এবার তাতে কিন্তু তারা সবাই সন্তুষ্ট। লোপা, সুজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।